চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি এন্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার এন্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার মানে কুতার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করতো, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার তো। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহস করে, একটু সাহসী ছিলেন উনি, সাহস করে ডুব দিলেন। আচ্ছা। ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন? হ্যাঁ, পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার আছে ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচান, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিটা সবাই নামা বন্ধ করে নিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড। তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বললো কিভাবে, তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে। মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার যে মানে
ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, আচ্ছা। নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে, একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখান থেকে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোনো স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ও এইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো। এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায়, এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসা থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তা একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় অনেক লোক একসাথে মারা যায়। কিন্তু এরকম ছিল না, এরকম মারা যায় প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা। কিন্তু এলাকায় এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয়, যে আসলে কি ঘটনা ঘটছে এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরও বললেন যে তার উস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার উস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে, নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা। তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকা, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা। তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখন ওই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে, লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়। আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই। মানে
এখনো ওইখানে নাই, ওটা তো বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর দিকে হেঁটে আসছে এরকম অদ্ভুত চেহারা বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত মানে ঘন্টাখানিক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আত্মনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে মানে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ওই ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন রাসেল ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনোই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনোই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওখানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। এই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ।
কেমন কাজ, কোনো কথা হবে না, চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে। এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসেছেন। তো রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসেছি এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভিয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ। ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বর্ডার। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, তো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, হাইগেট কবরস্থান ছিল, but এখনো আছে, মানে ছিল মানে এখন আছে। ওই হাইগেট সেমিট্রিতে আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় বিয়ে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে এবং দুই পাশে মানে দুই সাইডে এবং বিশাল, বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারতেছেন, অনেক বড়, অনেক অনেক বড়। মানে আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ। ওইখানে কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, লিফট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল এবং ঈশ্বর বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, মানে চিল্ড ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, এন্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, এন্ড দেখি এটা কেমন। হ্যাঁ, খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখে। তো ও বলতেছে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয় তার বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সেই বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটি। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ, সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স, দুটো। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব
ইন্টারেস্টেড ও আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। এইভাবে। আমি ভেবেছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা হ্যাঁ আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। এনিওয়েজ, তো প্রথম ইটাই পরে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজনে টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু প্রথম হয়ে টার্ন। যায়। ইউজিন আচ্ছা। দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে কোণে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, Right. দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মানে মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, এবং চিৎকার। তারপর দেখলাম যে হইচই শুরু সবাই হয়ে গেছে। খেলা শুরু করতো নাই। হ্যাঁ। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বুঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। না, what they say it's From the heart, right. একদম সেটা So, আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখে না, তো হারার আগে জাস্ট একটা শীষ দেখে, শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে, ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পিছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে চিঠি পোকার হালকা হালকা শব্দ, স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে, মানে একটু ভয় পেতে থাকে সে। এবং একা তো পুরো কবরস্থানে, এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে যারা যেখানে আছে সেখানে কান পাথরের ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো, সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথায় এটা কাজ করে, এবং নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ। বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বুঝে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায়, কিছুটা ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিল, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাচ্ছি, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, ওর বন্ধুরা বসে আছে। ও দেখে মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি, না ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম্প হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস গো, আমি তোমাকে দেখাই, আমি শুনছি।
এবং ওর বন্ধু সাটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছু পিছু যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় টানা বেঁধে উঠতে থাকে। তো ফ্রেন্ডকে একবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো রিচ একটু কাছেই, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা হচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম, এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে, এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে। সে বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিলে, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকম লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটানো যেতে পারে, অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন্ড কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, সেটাই গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি, মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখানো যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না, বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত, আমাদের রিলিজিয়নে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর the best place for these demons. এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে আপনি ওয়াশরুমে গেলেন, এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে
আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা তো অনেকেই দেখেছে, অনেকেই দেখেছেন আয়নার ব্যাপারটা, অনেকেই দেখেছেন। অনেকেই দেখছে আয়না। মানে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছি কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নাই। ছায়া নেই, হ্যাঁ। এবং অনেকেও দেখছে যে সে যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরো জিনিস দেখে, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে পেছনে আছে। আরেকজন তাকিয়ে আছে। হ্যাঁ, তো এগুলো মোস্ট আয়নাতে অফ দ্য অনেকেই কেসেস, দেখছে। হ্যাঁ মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফিল্ম শোনার পর অনেকে বলে রাতে হলে আয়নার দিকে তাকাই না আমি। সিম্পলি অনেকে এটা ভয়ের ব্যাপার, কারণ এই হ্যাঁ। কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায়, এবং হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে। একদম। এবং আরেকটা কাহিনী রাসেল ভাই অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকেই কিন্তু দেখেছে তার মুখের দিকে কেউ তাকায় আছে। এইটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছিলাম আমরা যে আয়নায় জিন হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। আটকে ফেলা, হ্যাঁ, এরকম হ্যাঁ আয়নায় procedure ঢেকে আছে ফেলা হয়। অবশ্যই। তো আয়না একটা অদ্ভুত জিনিস আমার কাছে কেন যেন মনে হয় কি যে আয়না আরেকটা দুনিয়া, মানে আরেকটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ান বিশ্বাস করতো আয়না কিন্তু ঢেকে রাখতো ওরা। হ্যাঁ এবং আমি আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যে নর্মালি এরকম এক্সপোজড অবস্থায় না রেখে কভারিড আপ। হ্যাঁ আমার কাছে এক্স্যাক্টলি, এবং আমার কাছে আমার মুভিটার নাম এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম, মাঝে মাঝে এরকম হয়। না না মিরর না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভিতরে যে একটা জগৎ আছে সেই জগৎ নিয়ে ঘটনা, যে এরকম কিছু ফ্যান্টাসি আর্ট আছে ওখানে দেখা যায় আয়নার ভিতরে। এক সময় দেখা যায় যে যে প্রোটাগনিস্ট সে দেখা যায় যে সেই আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে এবং সে মনে করছে যে আসলে সে হচ্ছে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে, সে এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবী। আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে দেখায়। পোর্টাল হিসেবে ভ্যান হালস্টিং সিনেমার মধ্যেও দেখায় যে ট্রান্সলভেনিয়াতে ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে তারা ইউজ করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস, এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরো একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। জি ভাই, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকো ভাই। আচ্ছা। ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে। এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদের এটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পিছন থেকে কোন একটা বাতাসের মধ্যে একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পেছনে আরেকজন কেউ একজন বসে আছে, মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক গুলো যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার যে ভাই, ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তো তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পিছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারতো। তো সেক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোন একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে। কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো, এবং তখন যেটা দেখা যেত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা।
তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে এবং হেঁটে হেঁটে যেতে হতো, এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে বাজারে ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে উজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। আচ্ছা। তো যখন সে হাঁটে মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পেছনের দিকে তাকায় দেখে যে পেছনে কিচ্ছু নেই। তো এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়া মুক্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পড়া এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে উজু করতে যায়, তখন সে যখন উজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে উজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কিছু কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়া মূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সব সময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না, মানে অ্যাভয়েড করি, কারণ এই গাছটা অনেক পুরনো এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি। এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে। আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পেছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পেছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে এই ঘটনাটা যে শেয়ার করেছেন জিকু ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র। এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু সে বলে। তখন তার যে ছোট ভাই মানে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো, যে 2:30 থেকে উঠে আসাও তো একটু টাফ ব্যাপার। সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথে, যে দুঃসংবাদটা হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ট হয় এবং সে যেটা চিন্তা করে যে হয়তো আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তো আমি তাকে মানে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তো ভুল ছিল এবং এটা তার ভাই আসলে হয়তো সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে উনি ঘুমাচ্ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। ঘুম ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভিতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, মানে একটা
মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভিতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারের থেকেও আরো ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওই পাশে হাঁটা চলাফেরা করছে। এবং সেইটা মনে হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সেটা চলছে, মানে হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর, মানে বাতাসে যেমন ফ্যান ছাড়া যেমন মশারিটা একটু নড়ে ওঠে, ঠিক সেইভাবে নড়ছে। মনে হচ্ছে যে তার মশারির আশেপাশে বা তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সবকিছু। আচ্ছা, মনে হচ্ছে সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশের পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা মানে খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো যে নিজেকে যেভাবে সেভ করা যায়, কারণ সে বুঝতে পারছিল যে এটা আসলে নর্মাল কিছু একটা না, একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো, একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো। এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা, মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা থেকে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেল যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্ত মাখা একটা চেহারা। আচ্ছা, এবং ওটার চোখগুলো ঠিকরে বাইরে বের হয়ে আসছে, এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে, এবং সম্পূর্ণ মানে মুখ থেকে রক্ত পড়তেছে এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিকে তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি। তবে এই কথাগুলো সে মানে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কেননা এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললেও। তো সে যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে মানে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, তখন সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলেই হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। আচ্ছা, আচ্ছা, তখন সে সেটা বিশ্বাস করে বা ভেবে নেয় হ্যাঁ, আদি ভৌতিক কোন একটা কারণ আছে। এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে এবং সেও হয়তোবা বুঝি মারা যাবে, ওইটা হয়তো কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে, এবং তাকেও হয়তো সেরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন আলেম, একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পরে উনি যেটা ওনাকে বলে যে আসলে সবকিছু তো আল্লাহর হাতে, তুমি এই জিনিসটা নিয়ে ভয় পেও না, হয়তোবা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ের সাথে চলে আসছে। এবং ওই ডেভিল যে জিনিসটা সেটা হয়তোবা তাকে হিপ্নোটাইজ করে মানে ফাঁসি যে মানে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ পড়ো, আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখনই এরকম কিছু দেখবা তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা এবং মনে একটা সবসময় সাহস রাখবা। তো এই ঘটনাটা আমাকে জিকু ভাই আমাকে বলছে ভাই, যে শেয়ার করছে যে ওনার লাইফে একটা এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অদ্ভুত টাইপের আছে, চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনা বলবো সেটা নওগাঁর। জি, আমি নওগাঁর যে জায়গাটাতে এবার যাওয়া হয়েছে, এর আগে ওই নওগাঁ ডিস্ট্রিক্টে যে ঘরটার বিষয়ে যে আমার কাছে আসছিল যে লোকটা সমস্যার জন্য, তো আমি তো সেদিন যেতে পারিনি। তো ওই লোককে আমি বলে দিয়ে এসেছিলাম যে ঠিক আছে আপনি যান, যাওয়ার পর আমি ফোনে কথা বলবো সেখানে এবং কি করতে হবে সে কাজটা আমি বলে দিব। যে সেখানে যাওয়ার পর আমাকে কল করেন এবং সেখানে আমি তাকে বলছি যে যেই ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা এটা আমাদেরকে পর্দা দিয়ে দেবে, এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। তখন সেই লোকটা বলতেছে যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি,
তো সেই মুহূর্তে কি করা যায়? তো বললাম, আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিল এবং ঘরের ভিতরে যে মিষ্টিটা দিয়েছে, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিয়েছিল, 3টা মিষ্টি নাই, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পাইতেছিল, সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোন কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দিয়ে। সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল, কাজ করছে, এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নেই, সেই কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সে নিজ বাড়িতে আসা পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে পেছনে করে এসে তারপর চলে যায়। সেই ছেলেটা অবাক হয় যে এইখানে তো কোন কুকুরই ছিল না, এখন কি ভাই আসলো, আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন আসে, তারপর কোথায় চলে গেল? যেটা আমার সাথে ফোনে কথা হয়। তো এবার আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, একটি জঙ্গলের ভিতরে সেই ঘরটা। সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক ঘর বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো, এবং মোবাইলের যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সেই দেয়ালটা ধস পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের উপর আটকে আছে, অথচ এটা বহু বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি সেই ঘরটাতে, আমি ভেতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের বারান্দাতে মানে দরজার সামনে দাঁড়ানো ছিলাম, ভিতর তো খুব গুটগুটে অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর, সোজা বরাবর, দুই দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো দেহ, কোনো মাথা, হাত পা কোনো কিছু দেখা যায় নাই। শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে 2টা চোখ আর আমার সোজা বরাবর 2টা চোখ দেখা গেছে, এবং তখন খুব আলোকিত। পরে এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওইখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবে বসলাম, এই ঘরটা বিষয় কি আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন সেটা একটা জিন ছিল, সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয়, তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে, আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। শেষ পর্যন্ত আপনি তখন কি করেন? শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল এবং একটি জিন ছিল এখানে, বসবাস করত, এবং এটা পরেশগার জিন। আচ্ছা। ওইখানে গ্রামের লোকগুলো সেখানে একটু খাবার দিত, আপনি সেগুলো নিষেধ করে দিয়ে এসেছেন? হ্যাঁ, আমি বলছি এগুলো দেবেন না, কারণ এটা একটা কুসংস্কারের মতো। আচ্ছা, এগুলো নিষেধ করে। কিন্তু এখন কি সেইখানে সমস্যার সমাধান হয়েছে? সমাধানের দিকে আসছে। ওকে। আমি এসেছি রাজাবাজার ফার্মগেট থেকে। রাজাবাজার ফার্মগেট থেকে। মাসুদ হাসান, আমরা দেখি যে অনেকেই সাপোর্ট করেন যখন শোনেন, তাই জন্য মাসুদ হাসান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমার মতোই। সো ঢাকা ইউনিভার্সিটি যারা শুনছেন, আপনাদের একজন আজকে আমাদের সঙ্গে আছেন, আমি তো আছি, সো দুজন আছি আমরা, রাইট, ঢাকা ইউনিভার্সিটি 2 জন আছি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনায় চলে যাবো সরাসরি। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনার শুরু আগে বলি, আমার বেড়ে ওঠা হচ্ছে টাঙ্গাইল শহরে, টাঙ্গাইলে। সো একটা মফস্বল শহরে বড় হওয়ার ফলে আমি শহুরে এবং গ্রামীণ দুটো জীবনের টেস্টই পেয়েছি, এবং পরিবেশগত কারণ হলেও এই সুপার ন্যাচারাল বা হরর স্টোরিগুলোর সাথে আমি বেশ আগে থেকে পরিচিত। বাট ফর সাম রিজনস
আমি খুব বেশি বিলিভার ছিলাম না। আচ্ছা। টু বি অনেস্ট, এখন পর্যন্ত আমি যে কোনো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট লজিক খুঁজে। সো আমার এই ঘটনাটা স্পেশালিটি হচ্ছে সোফার আমি এটা লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। সো লেটস সি, আমি আপনাদের সাথে শেয়ার করছি হোপফুলি। এখনো পর্যন্ত কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন খুঁজে পাওয়া যায়নি। দ্যাটস ওয়াই ইউ আর শেয়ারিং, রাইট? এক্স্যাক্টলি। সো ঘটনাটা হচ্ছে 2010 সালে এইচএসসি এক্সামের পর, যখন যে সময়টা আর কি রেজাল্টের আগে যে গ্যাপটা স্টুডেন্টসরা হচ্ছে ভর্তি কোচিং করে, আমি আড্ডা দিয়ে বেড়াতাম। সো তখন যেটা হতো যে তার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলি ট্রেডিশন ছিল যে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করো, সন্ধ্যার পরে কেম ব্যাক হোম। বাট এইচএসসি পরীক্ষার পরে একটা রিবেলিয়াস মাইন্ড হলো যে না, এত তাড়াতাড়ি বাসায় ফেরা যাবে না। সো আমরা স্বাভাবিক, ওই সময়টা এরকমই যায় সবার। জি এক্স্যাক্টলি। সো সন্ধ্যার পরে আড্ডা শেষে হয়তো ফিরে আসতাম এলাকায়, বাট বাসায় ঢুকতাম না। বাসার আশেপাশে এই এস গুলো দিয়ে আড্ডা দিতাম ঘোরাফেরা, আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না। সো আমরা ঘোরাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম এবং 10টা 11টা 12টা এরকম টাইমে বাসায় ফিরে যেতাম। ঘটনার দিন রাতের বেলায় আনুমানিক 10:30 বাজে আমরা একটা রোড দিয়ে, আমার বাসার খুব কাছাকাছি, আমাদের দুজনের বাসার কাছাকাছি একটা রোড দিয়ে হাঁটছি এবং পার্সোনাল কিছু বিষয় গল্প করছি। আচ্ছা। এবং একটু বিবরণ দিয়ে রাখা ভালো যে আমরা যে রোডটাতে আছি একটা মাটির রাস্তা, একটা রিক্সা যেতে পারে এরকম ন্যারো একটা রোড, বেশ লম্বা। এবং আমার ডান পাশে হচ্ছে একটা ব্রিক ওয়াল, একটা ওয়াল সলিড, আর বাম পাশে হচ্ছে মাছ চাষের জন্য যে লম্বা পুকুরগুলো করা হয় এরকম একটা পুকুর, যেখানে হচ্ছে আর কি দু সাইডে ব্লক। আপনি যদি রোডের কোনো দিকে যেতে চান, ইধার হচ্ছে আপনার সোজা যেতে হবে দিকে, ডানে বা বামে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি রোডের এন্ডে সোজা একটা 3 রাস্তার মোড়। তো আমরা মোটামুটি রোডের মাঝামাঝি যখন, ওই টাইমটাতে আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, সাডেনলি আমরা দেখলাম যে সামনের দিকে এই 3 রাস্তার মোড় থেকে একটা লোক এই রোডটাতে ঢুকলেন, আমাদের রোডটা আমাদের দিকে আসছে। সো যেটা হলো যে হয়তো আমরা তাকে চিনিনি, বাট এলাকার কোনো পরিচিত কেউ হবে, এই জন্য আমরা চোখ রেখলাম যে লাইক আমরা পাস করে চলে যাওয়ার পর আমাদের কথাটা আবার কন্টিনিউ করবো, নট লাইক আমরা কেউ কাউকে বলছি যে কিপ সাইলেন্স। তো আমরা জাস্ট ওনাকে দেখে চোখে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, লোকটা আমাদের দিকে আসছে এবং লোকটা আমাদের যখন কয়েক হাত আনুমানিক 6-7 হাত ডিস্টেন্সে, মানে খুব কাছে, একদম কাছে, যেটা হলো সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার্ড, একদম চোখের সামনে। আচ্ছা। ইন থিন এয়ার, বেশ চাঁদের আলো বা আলোকিত ছিল রাতটা এবং দেখা যাচ্ছে স্পষ্ট। আমরা দুজন প্রাপ্তবয়স্ক 100% সেইম দুজন মানুষ, আমাদের চোখের সামনে একটা মানুষ জাস্ট ভ্যানিশ হয়ে গেল, একদম চোখের সামনে। গুজবাম্প হচ্ছে। আমি এটা নিজের চোখের সামনে দেখেছি যে আপনি যখনই এই ঘটনাটা আমাকে বললেন, 2বার শুনেছি আমি, 2বারই আপনার গুজবাম্প হয়েছে। হ্যাঁ, বিকজ এটা খুব স্বাভাবিক একটা পরিবেশে খুব স্বাভাবিকভাবে এরকম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেল এবং তাৎক্ষণিকভাবে আমরা দুজন ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে যাই ওখানে। আমরা জাস্ট লাইক মানে দাঁড়িয়ে রয়েছে যে কি হচ্ছে এটা। এবং আমরা তাৎক্ষণিকভাবে ফার্স্ট আমি যেটা করলাম, আমার ফোন ছিল, টর্চ বের করে টর্চ দিয়ে দেখলাম যে এই আশেপাশে লোকটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কোথাও বসে কিনা বা সাইড দিয়ে ঘুরে যাচ্ছে কিনা, যেটা হওয়া আনইউজুয়াল। কেউ রাস্তা থাকতে কেন সাইড দিয়ে যাবে, বাট সাইডেও কেউ নেই। আমি শুরুতেই বলেছি লেফট সাইডে হচ্ছে একটা লম্বা পুকুর এবং রাইট সাইডে হচ্ছে ওয়াল, সো যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমাদের পেছনেও লোকটা নেই, বেশ লম্বা রাস্তা, সে এত দ্রুত এই 5-6 সেকেন্ডের মধ্যে তার পক্ষে পসিবল না চলে যাওয়া। সো আমি এবং আমার ফ্রেন্ড আমরা যেটা করলাম, আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম যে তুই কি দেখছিস, এবং আমরা দুজন এই বিবরণ ম্যাচ করলাম যে হোয়াট উই স। আমরা দুজন এক্স্যাক্টলি সেম পার্সনটাকে দেখছি। এবং রাসেল ভাই, আমরা তখন এইচএসসি পরীক্ষার প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, 100% সেম, কোন হ্যালুসিনেশন এমন না যে আমরা একটা হরর মুভি দেখে এসেছি বা কোনোভাবে হ্যালুসিনেশন হওয়ার কোনো চান্স নেই। বাট আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক একটা পরিবেশে, যে রাস্তাটাতে আমরা হাজার বার চলাচল করেছি, বড় হয়েছি প্র্যাকটিক্যালি, এরকম একটা ঘটনা। আমরা জাস্ট তখন ফ্রেন্ডটা আমার নাম্বারে কল দিল, বললো ফোন রিসিভ করে আমরা হাঁটতে হাঁটতে যার বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছানোর পরে ফোন রাখা হলো এবং টিল দিস ডে আমরা ওই রোড এখনো যাইনি কখনো সন্ধ্যার পরে।
এবং এখন পর্যন্ত আমি এই জিনিসটার কোনো লজিক্যাল ব্যাখ্যা ব্যাখ্যা করতে খুঁজে পারি পাইনি না আপনি। যে হ্যালুসিনেশন হলে কোনো একটা ট্রিগার তো লাগবে, সামথিং, এনিথিং, রিজন, নাথিং। এন্ড এই ঘটনাটার ফলে রাসেল ভাই একটু বলে রাখি যে এটা ট্রিগার সামথিং ইন মি, যে আপনি হয়তো কিছুটা জানেন যে আমি আমাদের লোকাল বা রুরাল স্টোরি গুলো নিয়ে কাজ করি, আরবান স্টোরিজ নিয়ে। সো এই কাজ করতে গেলে প্রচুর স্টোরি আমার কালেক্ট করা হয় এবং এর ফলে এই ঘটনার পর থেকে আমার স্পেশাল একটা আগ্রহ তৈরি হয় প্যারানরমাল বা ঘটনা কালেক্ট ভৌতিক করার ব্যাপারে। ঘটনাগুলোর ব্যাপারে। যখন আমি এরকম কোনো ঘটনা পাই, আমি খেয়াল করে শুনি, আমি ফার্স্টে লজিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করি। এবং এর মধ্যে কিছু ঘটনা হয়, টু বি অনেস্ট, যে ফার্স্টে শুনলে হয়তো মনে হয় যে এটা কিভাবে পসিবল, বাট রাইট। সামহাও লজিক্যাল এক্সপ্লেনেশন আসে। বাট এই ঘটনা এবং এর মতো আরো বেশ কিছু ঘটনা যার আমি কোনো এক্সপ্লেনেশন বের করতে পারিনি, হয়তো ইন ফিউচার শেয়ার করবো। এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওকে। ওকে, সো এই ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা বেসিক্যালি আমার বড় বোনের সাথে। আচ্ছা। আমার বড় বোন হচ্ছে ইংল্যান্ডে থাকেন, হুম। ফুল ফ্যামিলি সেটেলড, এবং সে তার আমার ভাগ্নিদের নাম না বললেই নয়, মুস্কান, মেহেক এবং মানহা, আচ্ছা। তিন মেয়ে তারা থাকে। সো যেটা এই ঘটনাটাও বেশ কয়েক বছর আগে, তখন আমার ছোট ভাগ্নির জন্ম হয়নি, তার আগে মুস্কান এবং মেহেক ছিল। So, যেটা হয়, ঘটনার দিন আমার আপু কাজ করছিলেন বাসায় অ্যাজ ইউজুয়ালি। আমার একদম মেজো ভাগ্নি মেহেক, সে ঘুমোচ্ছিল এবং মুস্কান তখন বেশ ছোট, সে হচ্ছে খেলছিল। আপু কিচেনে কাজ করছে। তো সাডেনলি মুস্কানের চিৎকার বা কান্নার সাউন্ড শুনতে পায়, আপু দৌড়ে আসে ড্রয়িং রুমে, যে বসাবেন। যেটা দেখে যে মুস্কান কিছু একটা দেখে ভয় পাচ্ছে, এবং ওর দৃষ্টি খেয়াল করে আপু দেখতে পায় যে সামনে একটা বেড়াল, বেশ বড় সাইজের, ব্ল্যাক কালারের, একটা ফুল ব্ল্যাক একটা বেড়াল। এবং এটা দেখে আপু যেটা করে যে সে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, ইউজুয়ালি আমরা যেটা করব যে কিছু লাঠি টাঠি নিয়ে। বাট অদ্ভুত ব্যাপার, বিড়ালটা কোনো সাউন্ড করে না এবং কোনো মুভ করে না, জাস্ট ক্রিপি একটা দৃষ্টিতে আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সো এটা দেখে আপু কিছুটা আর কি ইয়া হয়ে যায়, যেটা ওয়াইল্ড অ্যানিমেল টাইপ, লাইক ডেঞ্জারাস কিছু কিনা কামটা। সে মুস্কানকে কোলে নিয়ে দোতলায় রুমে রেখে সে আবার ট্রাই করে। এবার যেটা হয়, বিড়ালটা দৌড় দিয়ে ঘরের ভেতর দিকে চলে যায়। আচ্ছা। আপু ফলো করে যায় এবং যাওয়ার পরে যেটা হচ্ছে, ওর কিচেনে একটা কেবিনেট টাইপের ছিল, যেটা ওয়ালের সাথে অ্যাটাচড, যার উপরে আর কি চুলা রাখা থাকতো, এবং ওটা ওয়ালের সাথে অ্যাটাচড। অ্যান্ড পেছনে কিছু হচ্ছে খুব সামান্য একটু জায়গা ওই ক্যাবিনেটের পেছন দিকটাতে। বাট জায়গাটা এমন একটা জায়গা যে ক্লিন করা পসিবল, বাট ওই সাইজের একটা, আমি শুরুতে বললাম যে বড় সাইজের একটা বিড়াল, ওরকম সাইজের একটা বিড়ালের পক্ষে ওখানে ঢোকাটা পসিবল। বিড়ালটা যেটা করেছে, দৌড় দিয়ে ওটার পেছনে চলে যায়। সো আমার আপু এসে ওটা বের করার ট্রাই করতে থাকে বা সামথিং, যে আছে কিনা। বের হয় না অনেকক্ষণ পর্যন্ত। সে লাঠি দিয়ে হচ্ছে সাইড পেছনে যে গ্যাপটুকু, ওখান দিয়ে গুঁতো দিয়ে বের করার ট্রাই করে। বেশ কিছুক্ষণ পর্যন্ত এরকম করার পরে নেই। সো আপু ভাবে হয় যে হয়তো অন্য সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বা সামথিং। সে অন্যান্য রুম চেক করে, এ নেই বিড়ালটা। সো আপু ধরেই নেয় যে হয়তো বের হয়ে চলে গেছে। সো আচ্ছা। এরপর প্রায় 2-3 ঘন্টা পরে আপু কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে যখন আবার কিচেনে যায়, তখন সে আবার বিড়ালটাকে দেখতে পায় ওই কিচেন ক্যাবিনের পেছন থেকে এটা মাথা বের করে রয়েছে। এবার আপু একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে এবার সে ট্রাই করতে থাকে, আবার বিড়ালটা ওটা পেছনে ঢুকে যায়। সে বাড়ি দিয়ে দেখে, লাঠি ঢুকিয়ে দেখে। এবার হচ্ছে আপু যেটা করে, চেক করার জন্য সে এবার ফোনে লাইট ইউজ করে। লাইট দেওয়ার পরে দেখে যে পেছনে দেন এগেইন আর কি ক্যাবিনেটের পেছনে গ্যাপটাতে বিড়ালটা নেই। সো এবারও একই অবস্থা। সন্ধ্যার সময় আপু বিড়ালটাকে আবার কিচেনের দরজায় দেখতে পায়। এবার সে কমপ্লিটলি ফ্রিকড আউট। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এই এতটা সময় প্রায় সারা দিন ধরে এটার সাথে এরকম ডুয়েলিং চলছে। এই টাইমটার মধ্যে বিড়ালটা একবার কোনো সাউন্ড করেনি। ইউজুয়ালি আমরা কি করি, যে বিড়াল দেখলে আমরা যদি এটাকে তাড়া করতে যাই বা কিছু, সেটা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে বা সাউন্ড করে। বিড়াল সাউন্ড করবে, বাট আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা এখন পর্যন্ত একটা সাউন্ড করেনি। এবং লাস্ট টাইম যখন দেখে, সে জাস্ট তার জায়গায় ফ্রিজ, মুভ করছে না কোনো।
এটা দেখে আপু বেশ ঘাবড়ে যায় এবং আমার ভাগ্নিদের কোলে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আচ্ছা। বের হয়ে হচ্ছে নেইবার্স যারা থেকে তাদের ডেকে আনে যে সামথিং এরকম একটা উইয়ার্ড কিছু হচ্ছে আপনি। এবং ওদের উপরের ফ্লোরে একজন ভদ্রলোক থাকতেন যিনি হচ্ছে বেশ ধার্মিক টাইপ। তো ওনারা সবাই বেশ কয়েকজন আসেন। তো ওটা দেখে ওনারা কাছ থেকে হচ্ছে একবার অ্যানিমাল কন্ট্রোলে ফোন দিবে বা সামথিং এরকম চিন্তা করছে। কাছে যাওয়া কেউ সহসব পাচ্ছে না, যেটা খুব ডেঞ্জারাস এনিমাল হতে পারে। উনি যেটা করেন, বিড়াল দেখে ভয় পাচ্ছে, বিড়াল দেখে চিন্তা ভয় করা পাচ্ছে। যায়। এক্স্যাক্টলি। মানে বেড়াল তো আমরা সবাই অনেকে পালি, pet থাকে, খুব ফ্রেন্ডলি, বাট এই বেড়ালটার অ্যাটিটিউড এরকম যে ভয় পাচ্ছে। এবং উনি যেটা করে সে মুহূর্তে একজন এনিম্যাল কন্ট্রোল কল করে। মিনওয়াইল হচ্ছে যে ভদ্রলোক, প্রতিবেশী ভদ্রলোক, উনি হচ্ছে সামহাও দোয়া দরুদ পড়ে পড়ে বেড়ালটাকে কিছু একটা খাবার জিনিস, আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি মনে নেই, বিস্কুট বা ব্রেড সামথিং কিছু একটা শো করে করে ডাকতে থাকে। এবং ডেকে ডেকে উনি যখন নিয়ে এসে সিঁড়িঘর পর্যন্ত, সিঁড়িঘরে আসার পরে বিড়ালটা অটোমেটিক আর কি সিঁড়ি দিয়ে নেমে যায়, জাস্ট ইজিলি নেমে গেল। এবং তাৎক্ষণিক ভাবে হচ্ছে উনি ফলো করে নামে, নিচে নামার পরে ওটা নাই, জাস্ট গন। এবং হচ্ছে ততক্ষণ অ্যানিমাল কন্ট্রোল লোকজন আসে এবং চেক করে, বাট এখানে কোনো আর বিড়াল পাওয়া যায়নি, বা ওই ফ্ল্যাটে কেউ ইউজুয়ালি ওরকম বিড়াল পালতো না, কালো কালো বিড়াল। বাট ওই একদিনে এটা দেখা যায়। এবং একদিন এরপর আর বিড়ালটা কখনো দেখা যায়নি। এবং এরপর আপু বেশ ভয় পাওয়ার পরে বেশ দোয়াদুর উপরে বন্ধ করা টাইপের বা এগুলো করা, এরপরে কোনো প্রবলেম হয়নি। সো ওই একদিনই এটাই ছিল বেসিক ঘটনাটা। বলতে হবে আপনাকে নামটা? আমার নাম হচ্ছে আলমিনা রাকিব। একটু কাছ থেকে কথা বলুন। রাখেন। সো আমি এসেছি মিরপুর থেকে। আর আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এক নিকটাত্মীয়র কাছ থেকে আমার শোনা, তার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 25 বছর আগের। এটা ছিল গ্রামের দিকে। সো আমার আঙ্কেল আর আন্টি অনেক বিয়ের বয়স অনেক দিন হয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল না। সো অনেক ডক্টর দেখাইছে, অনেক ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু তারা বেবি কনসেপ্ট করতে পারছিল না। তো তারা সবকিছুর পরে এক তান্ত্রিকের শরণাপন্ন হলো। তো তান্ত্রিক বলেছে এই আমার আন্টির কথা যে তার প্রতি কিছু অশুভ ছায়া আছে, যেগুলোর জন্য সে বেবি কনসেপ্ট করতে পারছে না। তারপরে তান্ত্রিক কিছু কন্ডিশন দিল, আমার আন্টি কন্ডিশন গুলো ফলো করা শুরু করলো। তো তান্ত্রিকের কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে সে যাতে কোনো অবস্থায় সন্ধ্যার পরে বাইরে না বের হয়। তো আমার আন্টি রীতিমতো গ্রামে থাকতো, তার অনেক কিছু আর কি হাঁস মুরগি ছিল, ওইগুলো নর্মালি করতে হতো। সো সে একদিন ওগুলো দেখাশোনা করার জন্য তান্ত্রিকের কন্ডিশনটা একটু ব্রেক করতে হয়েছে। সো তার খেয়াল ছিল না, সে বাইরে চলে যায়। সো ওখান থেকে প্রবলেমটা শুরু হয়। আন্টির যখন 7 মান্থ তখন তার ডেলিভারি হয়ে যায়। আর বেবিটা যখন পৃথিবীতে আসে, বেবিটা খুব চঞ্চল ছিল আর কি। নর্মালি একটা 1 মান্থের 1 ডেজের বেবি এত চঞ্চল হয় না। তো বেবিটা অনেক বেশি চঞ্চল ছিল। তো এটা স্বাভাবিক, আমরা সবাই আর কি, তারা সবাই মেনেই নিল। তো তারপরে যেটা হলো, বেবিটা যখন 1 মান্থ, তখন আর কি বেবিটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ফিডের থেকে বেশি আর কি প্রয়োজন ছিল খাবার, ক্ষুধা লাগছিল বেশি, বারবার করে ক্ষুধা লাগছিল। 1 মাসের বাচ্চা কিন্তু সাধারণত দুধ ছাড়া কোনো কিছু খেতে দেওয়া হয় না, কিন্তু ব্রেস্টফিডিং ছাড়া কোনো কিছু করানো হয়। তারপরেও ওই বাচ্চাটাকে বাইরের খাবার, সুজি এরকম মানে এত ছোট বাচ্চাকে আপনার দিতে বাধ্য হয়েছিল, কারণ ওর চাহিদাটা অনেক বেশি ছিল। তো যখন ওর বয়স 3 মাস, ওর চাহিদাটা আরো বেড়ে গেল। আর নর্মালি একটা বাচ্চা আমরা দেখতে পাই যখন 6 মান্থ কিংবা এর থেকে বেশি হয়, তখন সে হামাগুড়ি দিয়ে প্রথম হামাগুড়ি দেয়, পরে হাঁটতে শিখে। বাট ও যখন 3 মাস ওভার করে 4 মাসে পড়লো, ও তখন থেকে কিছু একটা ধরে দাঁড়াতে চেষ্টা করতেছে। আর রাসেল ভাই, বেবিটা ছিল অনেক সাদা আর কি, ওর গায়ের কালারটা খুবই সাদা ছিল, যেটা একদম অস্বাভাবিক। কারণ নর্মালি একদম মানুষের গায়ের কালার হচ্ছে একটু হালকা ইয়েলো কালার হয়, ওটা ছিল পুরাই সাদা। তারপরে এটাও নর্মাল মেনে নেওয়া হয়েছিল। একদিন হলো কি রাসেল ভাই, বেবিটা হঠাৎ করে হাইড হয়ে গেল আর কি। এখন বাড়ির সবাই তখন চিন্তা করতে থাকলো যে ও হয়তো নতুন নতুন হাঁটা শিখেছে, কোথাও একটা চলে গিয়েছে। তো সবাই খুঁজলো, কোথাও পেল না। তো পাশে হচ্ছে গিয়ে ক্ষেত ছিল।
সো অনেক খোঁজার পরে ওই খেতে পাওয়া যায় ওকে। তো এটা একটু সবার কাছে একটু অড লাগে। তারপরে তারা ওই তান্ত্রিককে বলে এটা, তো তান্ত্রিক বলে যে এটা তো তোমার সাথে যেহেতু সমস্যা হয়েছিল আমি তোমাকে আগেই বলেছিলাম, তো তুমি হয়তো কোনো আমার শর্ত মানোনি যার কারণে এটা হয়েছে। তো ওই অশুভ কিছু তোমার বাচ্চার প্রতি এখন ছাড়া দিচ্ছে। তো আন্টি বলল হ্যাঁ আমি তো এরকম একটা করেছিলাম, সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম। তো আন্টি আর এর পরে থেকে একটু সাবধান হলো, বেবিকে একটু কাছে কাছে রাখলো। কিন্তু রাসেল ভাই সবচেয়ে বড় যে ঘটনা সেটা ঘটেছিল ওর ঠিক কিছুদিন পরই, আচ্ছা 15 দিনের মতো। সো বেবিটা একদম হাইট হয়ে গেল। তো তাকে অনেক কষ্ট করেও খুঁজে পাওয়া যায়নি। তো আমার আঙ্কেল আন্টি তারপরে তাদের যত রিলেটিভ ছিল সবাই বেবিটাকে খোঁজা শুরু করলো, কিন্তু বেবিটা আনফরচুনেটলি কোথাও পাওয়া গেল না। তারপরে তান্ত্রিককে ইনফর্ম করা হলো, তান্ত্রিক আসলো। তান্ত্রিক আসার পরে তান্ত্রিক হচ্ছে গিয়ে বললো যে এটা তো অনেক মারাত্মক একটা সমস্যা, এটার জন্য আমাদের তপস্যায় বসতে হবে। তো তান্ত্রিক কিছু জিনিস আনতে বললো, সবাই কিছু জিনিস আনলো। তারপরে হয়েছে তান্ত্রিক আর কি একটা পাতিলে ফুটন্ত আর কি পানি দিল, আর এটা তাপ দিচ্ছিল। কিভাবে করলো সেটা আমি জানতে চাই, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে হলো যে জাস্ট একটা ওই বাচ্চাটাই হেঁটে হেঁটে আসলো। জাস্ট এটা খুবই অদ্ভুত ছিল। আরো আপনাদের চোখের সামনে হয়েছে? হ্যাঁ, এটা সবার চোখের সামনেই হয়েছে। আচ্ছা। অনেক লোক ছিল ওখানে, তো সবাই দেখলো বাচ্চাটা এসেছে। সো বাচ্চাটাকে আনার পরে তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করলো, পর বাচ্চাটা কথা বলতে শুরু করলো, বললো যে আমার সাথে এরকম কিছু হয়েছিল খারাপ, যার জন্য। এটা আপনাদের চোখের সামনে সবাই দেখে? হ্যাঁ, এটা সবাই চোখের সামনেই দেখেছে। আচ্ছা, এখন বাচ্চাটার কি অবস্থা? এখন বাচ্চাটা ভালোই আছে, কিন্তু বাচ্চাটা হচ্ছে গিয়ে ওই ঘটনার পরে, ওই যে ঘটনাটা ঘটার পরে তো বাচ্চাটাকে ফ্রি করা হয়েছিল ওই অশুভ কিছু কাছ থেকে। ওই যে ফুটন্ত পানির ভিতরে বাচ্চাটা পরে নিজে থেকে গেল, পরে ফুটন্ত পানির মধ্যে একটা কাকের ডেড বডি পাওয়া গেছে। সো ওটা সবার সামনেই হয়েছে। আর আপনাদের ফ্যামিলির কে কে দেখেছেন এই ঘটনা? এটা আমার ফ্যামিলির অনেকেই দেখেছে। আপনার বাবা মা দেখেছেন? না, আমার বাবা দেখেনি, বাট কাকির ফ্যামিলি অনেকে দেখেছেন। আমার বাবা তখন ওখানে উপস্থিত ছিল না। এটা আপনাদের ফ্যামিলির মধ্যে ঘটনা? হ্যাঁ, ঘটনা। কারণ আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, আমাকে এই ধরনের স্টোরি, এই ধরনের ঘটনা এর আগেও পাঠিয়েছি, কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। অনেক সময় বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আপনি বলছেন যে এটা আপনার ফ্যামিলির স্টোরি, এন্ড ইটস ট্রু, রাইট? ইটস ট্রু। সো বেবিটা এখন আছে, আর হচ্ছে কি ওই ঘটনার পরে বেবিটার গায়ের কালারটা অনেক নরমাল হয়ে গেছে, আগের মতো তো সাদা ছিল না। এবং আপনি বলছেন যে এটা সত্যি ঘটনা আপনাদের ফ্যামিলির সাথে? এটাই সত্যি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে